বাংলাদেশের ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন অনিন্দ্য ভৈরব। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশে অভ্যন্তরে অনেক রকমের বিষয় আছে, যে বিষয়গুলোকে নিয়ে এখানে লোকজন, বিশেষ করে যারা ধরুন তথাকথিত সেকুলার বা তথাকথিত যারা, আমরা জানি যে যে সমস্ত মানুষজনের মধ্যে একটা মানসিকতাই রয়ে গেছে যে ওখানে সবকিছুই ঠিকঠাক আছে, ভালো হচ্ছে, যা কিছু খারাপ হচ্ছে এখানেই হচ্ছে, তারা সবসময় ঠিক উল্টো কথাটা বলেন। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে অনিন্দ্য ভৈরব যখন যোগ দিয়েছেন, এবং তার কাছে প্রথমেই জানতে চাইবো, কেমন আছেন ভাই আপনারা ওখানে, মানে সংখ্যালঘু হিসেবে কেমন আছেন বাংলাদেশে? নমস্কার। আহ, আনন্দম টিভিতে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং শুভ অপরাহ্ন সবাইকে। আম, মূলত দাদা যে প্রশ্নটা করেছেন যে কেমন আছেন এখানকার হিন্দুরা। এখানকার হিন্দুরা আসলে অতটা ভালো নেই যতটা ভালো থাকার কথা। কারণ ধর্মের ভিত্তিতে যখন মানে যেখানে মুক্তিযুদ্ধের চেতনাতে, যে চেতনাতে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যে চেতনাতে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং ভালো থাকবে, সেই কথা দেওয়া হয়েছিল। তো আহ, সেই কথা আসলে পারতপক্ষে অতটা রাখা হয়নি। তো এই হচ্ছে অবস্থা। হুম। এই যে আপনি কথাটা বললেন যে ভালো নেই বাংলাদেশের সংখ্যালঘুরা, সে তো শুধু হিন্দুই নয়, বৌদ্ধরা আছেন, আরো অনেকেও আছেন, খ্রিস্টানরা আছেন, আদিবাসীরা হ্যাঁ, আছেন। তাদের প্রত্যেকের ক্ষেত্রে কি কথাটা প্রযোজ্য অনিন্দ্য? প্রত্যেকের ক্ষেত্রেই কথাটা অবশ্যই প্রযোজ্য। কারণ পরিসংখ্যান বলছে যে গত 50 বছরে বাংলাদেশের সংখ্যালঘু সবার সংখ্যাই কমেছে, বাড়েনি বরং কমেছে। সুতরাং সেই ক্ষেত্রে এই কথাটা অবশ্যই বলা যায় যে অতটা কেউ ভালো নেই। তো এটাই বলা যায়। মানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী যে যেখানে আছেন, সংখ্যালঘু মানেই তিনি খুব একটা নির্যাতিত। নিরাপদ নেই, তিনি নানান রকম সমস্যায় আছেন। হ্যাঁ, এইবারে হ্যাঁ, হ্যাঁ, আসি আপনার নানা কাছে। একটা আবার একটু স্ট্যাটিস্টিক্যাল ডেটা দরকার, মানে একটু যাকে বলে যে আপনার সংখ্যা তত্ত্বের যে ব্যাপারগুলো, সেটা একটু আমার দরকার। বিগত 2-3 বছরে ধরা যাক, ধরুন 2020 থেকে, মানে কোভিড কাল থেকে 2024, বা তার আগে 2019 থেকে 2024, এই সময়ের মধ্যে বাংলাদেশের সংখ্যালঘুরা ঠিক কি কি ধরনের নিপীড়ন, নির্যাতন, অত্যাচারের শিকার হয়েছেন, দু একটা উদাহরণ দিয়ে যদি একটু আমাদের বলতেন। হ্যাঁ, অবশ্যই আমি বলতে পারি। আমার কাছে 2019 এবং 2022, এই 2টা বছরের আমার কাছে তথ্যপত্র আছে, যেটা বাংলাদেশ হিন্দু মহাজোট এবং বাংলাদেশ সংখ্যা মানে বাংলাদেশে যারা সংখ্যালঘুদের জন্য কাজ করে, তারা মূলত এটা প্রকাশ করেছেন। তো আপনি যদি এই অনুমতি দেন, তাহলে আমি সেই 2 বছরের আমি তথ্যপত্রগুলো বলতে পারি এক নাগাড়ে। নিশ্চয়ই, হ্যাঁ। বলুন। তো 2019 সালে বাংলাদেশে সারা দেশে 31,505 জন ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য 108টি হত্যা হয়েছে, 111টি হত্যার হুমকি, 88 জনকে হত্যা চেষ্টা, নির্যাতন করা হয়েছে 484 জনকে এবং অপহরণ করা হয়েছে 76 জনকে, 42 আচ্ছা, জনকে ধর্ষণ করা হয়েছে এবং 18 জনকে গণধর্ষণ করা হয়েছে। 26 জন নিখোঁজ হয়েছেন এবং 148 জনকে জোরপূর্বক ধর্মান্তকরণ করা হয়েছে। এছাড়াও ওই বছরেই 15,28,000 টাকা চাঁদাবাজি হয়েছে, 277টি মন্দির লুট হয়েছে, 387টি বসতবাড়িতে হামলা হয়েছে, 92টিতে অগ্নিসংযোগ হয়েছে এবং 79টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়েছে। এছাড়া 434টি পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে এবং একটু আপনাকে একটু 641টি পরিবারকে দেশ ত্যাগের অনিন্দ হুমকি একটু দেওয়া হয়েছে। থামাচ্ছি, অনিন্দ থামাচ্ছি। আমি জানতে চাইছি, এটা আপনি বলছেন 2020 সালের তথ্য, কি শুধু এক বছর 2019-এর তথ্য এটা? শুধু শুধু একটা বছরের তথ্য এটা। আচ্ছা, এবারে আসুন দু শুধু হাজার এক কুড়ি বছর। এবার দু দুই হাজার হাজার কুড়ি কুড়িটা প্রকাশ করা হয়নি, আমার কাছে নেই, আমার কাছে 2022-এরটা আছে। আচ্ছা, 22, হ্যাঁ শুনি।
22টা আমি বলি। 22-এ হচ্ছে কমপক্ষে 22-এ যেটা হয়েছে যে 2022 সালে সংখ্যালঘু সম্প্রদায়ের 79,000 89,990 একর জমি দখল করা হয়েছে এবং আরেকবার বসতবাড়ি বলছি, থেকে উচ্ছেদ। আরেকবার সংখ্যাটা। হ্যাঁ, 89,900 কত বললেন? 990 একর একর 89,990 জমি 89,990 একর জমি দখল করা হয়েছে সংখ্যালঘুদের কাছ থেকে। সংখ্যালঘুদের কাছ থেকে এবং আর বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে 572টি পরিবারকে এবং দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে 445টি পরিবারকে। এছাড়া সারা বছরে আর্থিক ক্ষতির পরিমাণ হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের 220,89,00,000 টাকা সমপরিমাণ এবং 2022 শুধুমাত্র 2022 সালেই 154 জন সংখ্যালঘু হিন্দু সংখ্যালঘুকে হত্যা করা হয়েছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে 849 জনকে, হত্যা চেষ্টা করা হয়েছে 424 জনকে, আহত করা হয়েছে 360 জনকে, নিখোঁজ হয়েছেন 2022 সালে 62 জন এবং চাঁদাবাজি হয়েছে 27,46,33,000 টাকার। এই সময় মানে 2022 সালে পরিবার এবং মন্দির লুট হয়েছে 319টি এবং বসতবাড়ির হামলা ঘটনা ঘটেছে 891টি এবং অগ্নিসংযোগ করা হয়েছে 519টি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে 173টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে। এছাড়াও আরো তথ্য উপাত্ত আছে যেটা সম্পূর্ণরূপে বাংলাদেশ হিন্দু মহাজোট দ্বারা প্রকাশ করা হয়েছিল তাদের কনফারেন্স দ্বারা। যেমন আমি বলতে পারি যে ঘরবাড়ির দখল হয়েছে 57টি ওই বছরেই, ব্যবসা প্রতিষ্ঠান এবং মন্দিরের ভূমি দখল হয়েছে 51টি এবং এছাড়া আরো অনেক তথ্য আছে, আসলে এতটাই লম্বা তথ্য যে মানে বলে শেষ করা যাবে না। হ্যাঁ, এবং ওই বছরে হ্যাঁ অনিন্দ, এইখানটায় আপনার কাছে আমার একটা জ্ঞাতব্য বিষয় আছে। এই যে তথ্যগুলো আপনি বললেন, আপনি 2 বছরের তথ্য বললেন এবং সেটা চমকে দেওয়ার মতো তথ্য। আমি ঠিক এই জায়গা থেকে আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে বাংলাদেশের ভেতরে অভ্যন্তরে এখন ভারত বিরোধিতা, এটা একটা আগাগোড়াই বাংলাদেশের একটা পলিটিক্যাল ইস্যু সবসময় থেকেছে। যে দল যখনই ক্ষমতা থেকেছে তারা ভারত বিরোধিতাকে একটা বড় ইস্যু করেছে এবং সেটাকেই ইস্যু করে সেটাকেই তারা নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করেছে বিভিন্ন ভাবে। আওয়ামী লীগ সম্পর্কে এই কথাটা প্রায়শই বলা হয়ে থাকে তারা নাকি সংখ্যালঘুদের বন্ধু, কিন্তু বিগত বেশ কয়েক বছরের শেখ হাসিনা সরকারের যা হালচাল আমরা দেখতে পাচ্ছি, আপনি যে তথ্য দিলেন, যে তথ্যটা ভয়ঙ্কর জ্বলন্ত তথ্য উঠে এলো, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ যে সংখ্যালঘুদের বন্ধু নয়, আওয়ামী লীগ যে ভয়ঙ্কর অত্যাচার করে চলেছে তার স্পষ্ট প্রতীয়মান উদাহরণ আমাদের হাতে আছে। এখানে প্রশ্ন, এই যে ভারত বিরোধিতা, এই যে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন, এটার কাউন্টার করার জন্য আপনাদের যে সংখ্যালঘু মন্ত্রক রয়েছে, আপনাদের যে বিভিন্ন দপ্তর রয়েছে, তারা কিভাবে কাজ করছেন? তারা কতটা সরকারি সহায়তা আনার চেষ্টা করছেন? তারা কিভাবে পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন? কিভাবে তারা চেষ্টা করছেন এই সমস্ত অসহায় নিপীড়িত হিন্দুদের বা সংখ্যালঘুদের কিছুটা হলেও আশ্বাস দেওয়ার? এরকম কোনো চেষ্টা কি চোখে পড়ছে? হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই আছে। চেষ্টা আছে বলেই মূলত বর্তমান সরকারকে কিছুটা হলেও বিএনপি সরকারের চাইতেও এই সরকারকে কিছুটা হলেও মানে মানে সংখ্যালঘুদের মানে পক্ষে কাজ করে এরকম টাইপের বলা হয়। তো অবশ্যই সবকিছু দেওয়া হয়, কিন্তু পারতপক্ষে হচ্ছে যে যেটা সমস্যা যে বিচারহীনতা। হ্যাঁ, বিচার ঠিক মতো হয় না। যেমন 2021 সালে যে রক্তাক্ত শারদ ছিল, সেখানে যে 23টি জেলাতে হামলা হয়েছিল সেবার দুর্গাপুজোয়, কিন্তু সেটার প্রতিটা যে মানে অনেকেই মানে হাজার হাজার, আসলে কি সরকারের দোষ দিলে দেওয়া যেতে পারে, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে মব, মানে এত বড় সংখ্যক হাজার হাজার মানুষ যখন হামলা করে তখন আসলে সরকারের পক্ষ কঠিন হয়ে যায় অনেকটাই যে আইডেন্টিফাই করা যে আসলে কারা হামলা করছে। তো এটা অনেক বড় একটা সমস্যা বাংলাদেশে, যেটা হিন্দুরা মানে যারা মূলত গ্রাম পর্যায়ে অথবা এই পর্যায়ে হিন্দুরা মূলত ফেস মানে অনেক বরাবরই এটা ই করে আসছে, মুখোমুখি করে আসছে যে অনেক বড় একটা সংখ্যক ক্রাউড এবং মানে অনেক বড় জনসংখ্যা
ধরুন যে হাজারের উপর জনসংখ্যায় হামলাগুলো চালায়, এবং টুকরো টুকরো যে ঘটনাগুলো ঘটছে, যেমন 2022 সালেরই কিছু একটু বলে দিই আমি, তাহলে আমার এটা কমপ্লিট হবে। যেমন 2022 সালে হচ্ছে আপনার মন্দিরে হামলা হয়েছে, মন্দির হামলা হয়েছে প্রায় 128টি, প্রতিমা ভাঙচুর হয়েছে 481টি, এবং প্রতিমা চুরির ঘটনা ঘটেছে 72টি। এবং হচ্ছে যে 2022 সালে সংখ্যালঘু সম্প্রদায়ের 39 জন নারীকে ধর্ষণ করা হয়েছে। আবার দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন 27 জন, এবং মানে এরকম টাইপের আছে, এবং 152 জনকে ধর্মান্তরিত করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, এবং এবং হচ্ছে না, 152 জনকে ধর্মান্তরিত করা হয়েছে এবং চেষ্টা করা হয়েছে 40 জনকে। এছাড়াও আরো 1657টি পরিবারকে অবরুদ্ধ করা হয়েছে সামাজিকভাবে, এবং ধর্মীয় প্রতিষ্ঠান অপবিত্রকরণের ঘটনা ঘটেছে 179টি, এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে 129টি, এবং ধর্মীয়ভাবে নিষিদ্ধ গোমাংস খাইয়ে 333 জনকে অপবিত্রকরণ করা হয়েছে, এরকম টাইপের একটা হিসাব আছে। তো এই যে ঘটনাগুলো যেগুলো ঘটেছে, মূলত হচ্ছে এগুলো পুরো বাংলাদেশের বিক্ষিপ্ত, মানে এক একটা জেলার ঘটনা। তো প্রতিটা ঘটনাতে মামলা হয় এবং হয়তো গ্রেফতারও করা হয়, কিন্তু যেটা সঠিক বিচার হওয়া দরকার সেটা আসলে বা কোনো সময় সেভাবে নিশ্চিত করা হয় না। তো মূলত এটাই হচ্ছে যে সমস্যা, যে কারণে অপরাধীরা সহজেই এই অপরাধগুলো করার সাহস পায় বারবার। তো এটা বলা যায় সরকার মামলা নিরাপত্তা দিচ্ছে এবং সব মামলাও নিচ্ছে, কিন্তু সুষ্ঠু বিচারটা হয়ে ওঠে না। তো এটাই মূলত আমাদের অভিযোগ এবং সমস্যা। এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে মানে যখনই সংখ্যালঘুরা কোন রকম অভিযোগ করছেন, তখন সেই অভিযোগের সুষ্ঠু বিচার বা বিচারের সম্ভাবনা কোথাও দেখা যায় না। এখানে একটা জিনিস আমি একটু জানতে চাই, প্রায়শই আঙুল তোলা হয় ভারতের বিরুদ্ধে যে ভারতের অভ্যন্তরের সংখ্যালঘুরা নাকি নিরাপদ নয়। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, পাকিস্তানের মতো দেশ, তারা এই অভিযোগগুলো প্রায়শই তুলে থাকে। কিন্তু দেখা যায় যে যদি আমি পরিসংখ্যান দিক থেকে দেখতে যাই, তাহলে বাংলাদেশের আয়তন ভারতের অনুপাতে খুবই অনেকটাই ছোট। তারপরেও একটা বিপুল পরিমাণ সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ যেগুলো উঠে আসছে, সংখ্যালঘুর সংখ্যা ক্রমশ হ্রাস হওয়ার যে ব্যাপারটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি জনগণনার মাধ্যমে, সেখানে এই ভারত বিরোধিতার এই পয়েন্টটা এবং তার পাশাপাশি ভারতের অভ্যন্তরে সংখ্যালঘু নির্যাতনের যে ব্যাপারটা, সেটা কি তারা কি খুব জোরে সোরে এখনো চালিয়ে যাচ্ছে? তারা কি এই কথাটা এখনো দাবি করছে যে তারা ভারত বিরোধিতা করতে চায় এবং ভারতের বিরুদ্ধে অভিযোগটা তুলছে যে সংখ্যালঘু নির্যাতন ভারতে ঘটে চলেছে? হ্যাঁ, 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 তারা এই অভিযোগটা তো বরাবরই করে আসছে এবং সবসময় তারা করে। এছাড়াও ভারত বিরোধিতার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রেই তিস্তা চুক্তি এবং অনেক ধরনের রাজনীতিক কতগুলো যেমন সীমান্ত হত্যা এবং তিস্তা চুক্তি, এই দুটো জিনিসকে তারা মানে হিসেবে ব্যবহার করে, মানে কারণ হিসেবে ব্যবহার করে যে এই দুটো কারণে আমরা ভারত বিরোধিতা করি, এবং আরো অনেক ব্যাপার স্যাপার নিয়ে, এবং ভারতের মূলত হচ্ছে যে ভারতের মানে অনেক টাইপের অভিযোগ আসলে আছে, ওগুলো আমি বলে শেষ করতে পারবো না। তো এই ধরনের কিছু জিনিসপত্র দিয়েই মূলত ভারত বিরোধিতাটা করা হয়। এই যে প্রচারণা এই প্রচারণাগুলোকে সরকারি স্তরে কি সমর্থন করা হয় বলে আপনার চোখে পড়েছে? না, সরকারিভাবে এই পর্যন্ত সরকারিভাবে কোনো কিছুই তারা সমর্থন করে না, এবং সরকারিভাবে তারা আপাতত আমি অন্তত দেখিনি যে সরকার সরাসরি এইসব কিছু পক্ষেই করছে, বরং হচ্ছে যে সরকারের যারা দলের মানুষ আছে, তারা মূলত চেষ্টা করছেন যে স্বাভাবিক করার জন্য জিনিসটাকে, মানে ভারত যে বৌদ্ধপ্রতিম রাষ্ট্র আমাদের, সেটাকে সেই জিনিসটাকে মানুষকে চেষ্টা করছে বোঝানোর, কিন্তু আসলে ব্যাপারটা এমন হয়ে গেছে যে হিংসা এবং ঘৃণার যে ব্যাপারটা, সেটা এমন স্তরে পৌঁছানো হয়েছে, এবং সেটা 10 বছরে আসলে জিনিসটাকে জামাত ইসলামী চাষ করেছে এতটা ভাবে, মানে অনেক সুচিন্তিত ভাবে তারা এগিয়েছে নামে। পিনাকি ভট্টাচার্য নামে একজন আছেন, মূলত উনি এবং আরো কয়েকজন মিলে মূলত এই ভারত বিরোধিতাটা কে পপুলার করেছেন। তো এটা হচ্ছে আমি থামাচ্ছি আপনাকে। আপনি নামটা বললেন মীনাক্ষী ভট্টাচার্য।
পিনাকি ভট্টাচার্য। পিনাকি, জি। আমি কি ঠিক শুনলাম? পিনাকি হ্যাঁ ভট্টাচার্য? হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ আরো হ্যাঁ একবার জিজ্ঞেস করছি, নামটা কি পিনাকি ভট্টাচার্য? হ্যাঁ 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 হ্যাঁ। পিনাকি ভট্টাচার্য নামের একজন ব্যক্তি, তিনি ভারত বিরোধিতাকে উস্কে দিচ্ছেন, তিনি জামাতের হ্যাঁ হ্যাঁ পক্ষ নিয়ে কথা বলছেন, এটাই কি আপনি হ্যাঁ বলতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে তো কথাটা আমাদের জন্য খুব লজ্জার, কারণ নামটা তো একটা হিন্দু পরিচয় বহন করছে। সেটাই। এবং হচ্ছে উনি উনার কিছু রাজনৈতিক হিস্ট্রি আছে, সেগুলো যদি আপনারা যদি মানে খোঁজ খবর নেন আমি তাহলে জানি যে আপনারা তিনি ভালোভাবে জানতে বিজেপির পারবেন। গঠন করবেন, এবং সেই ভদ্রলোক বিএনপির সমর্থক, বিএনপির একজন কর্মকর্তাদের একজন, এবং আমি সেটা জানি। আমি এই পয়েন্টটাতে আসতে চাইছিলাম যে যেখানে হিন্দুরা বা সংখ্যালঘুরা তারা নিজেরা কিছু সংখ্যালঘু ভালো থাকার জন্য নিজেদের বেশ কিছু সুযোগ সুবিধা আদায় করে নিয়ে অন্য সংখ্যালঘুদের বিপদে ফেলছে, এরকম ঘটনাও বাংলাদেশে ঘটছে বলে আমার কাছে খবর আছে। আমি কি ভুল হ্যাঁ বলছি? হ্যাঁ, না না, ঠিক ঠিক বলেছেন। কিভাবে করছে তারা কাজটা? তারা কাজটা করছে এভাবে যে অনেক হিন্দু হিন্দু নেতা আছেন, যারা হচ্ছেন যে সেভাবে করে মানে এই যে এত এত হাতে এত হামলা হচ্ছে, সেই হামলাগুলোর কিন্তু আসলে ভালো মতো যদি যদি ভালো মতো বিক্ষোভ হতো তাহলে হয়তো একটা ভালো বিচার পাওয়া যেত, কিন্তু তারা এই বিক্ষোভটাকে করতে দিচ্ছেন না। এই ক্ষেত্রে আরো অনেক টাইপের চাপ, আসলে অনেক ধরনের চাপ আসলে হিন্দু সম্প্রদায়ের উপর আছে, নানা ধরনের চাপ আছে। তো এইসব চাপের কারণেই মূলত যে এই সঠিক বিচারটা পাওয়া হয়ে ওঠে না। তো আমাদের যারা হিন্দু নেতা আছেন তারা যদি একটু সাহসী হয়ে যদি জিনিসগুলোকে উপস্থাপন করতেন এবং সঠিক বিচার নিশ্চিত করতেন, তাহলে আমাদের জন্য, সাধারণ হিন্দুদের জন্য কাজটা অনেক সহজ হয়ে যেত, কিন্তু সেটা তারা করছেন না। এটা খুবই দুঃখজনক। আপনাকে ধন্যবাদ জানাই এই তথ্যগুলো তুলে ধরার জন্য। আপনাকে আমার শেষ প্রশ্ন, ভারতের অভ্যন্তরে নির্বাচন চলছে এবং পশ্চিমবঙ্গ আপনি জানেন যে একটি অত্যন্ত ট্রাবল স্টেট বলে ভারতবর্ষে পরিচিত এই মুহূর্তে, গোটা ভারতবর্ষে, যেখানে নির্বাচনের সময় সন্ত্রাস, বোমাবাজি ইত্যাদি গুলো খুব অতি স্বাভাবিক ব্যাপার। ভারতের অন্যান্য প্রান্তে সে ঘটনাগুলো ঘটে না, কিন্তু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সেই বর্বর মধ্যযুগীয় আচরণ নির্বাচন এলেই আমরা শাসক দলকে করতে দেখি। এই অভিযোগও পাওয়া যায় বাংলাদেশ থেকে প্রচুর লোকজন নাকি নির্বাচনের সময় এখানে ঢোকে, তারা ভোট দেয় এবং আবার ফিরে চলে যায়, এবং বাংলাদেশ থেকে অনেক দুষ্কৃতীও নাকি আছে, নাকি এখানে আসে নির্বাচন চলাকালীন। তারা সীমান্ত পেরিয়ে ঢোকে এবং এখানে বিভিন্ন রকম কুকার্যের সঙ্গে যুক্ত থাকে, তারপর নির্বাচন শেষ হলে তারা ফিরে যায়, তার জন্য তারা পয়সা কড়ি পায়। আমার প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন, এই নির্বাচন চলাকালীন, ভারতের নির্বাচন চলাকালীন বাংলাদেশের ভেতরে কি ধরনের প্রভাব দেখা যাচ্ছে? সেই প্রভাবটা কি রকম, সুপ্রভাব নাকি কুপ্রভাব? আসলে ভারতের নির্বাচনের প্রভাব বলতে আমি যেটা প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে ভারতের নির্বাচনের যত খবর এখানে দেখানো হয়, ম্যাক্সিমাম খবরেই মানে অধিকাংশ খবরেই হচ্ছে বিজেপি বিরোধী খবর দেখানো হয়। মানে আপনাদের যারা শাসনে এই মুহূর্তে আছেন, তাদের বিরোধী যে খবরগুলো মূলত সেগুলোই এখানে প্রচারিত হয়। এবং হচ্ছে যে ধরুন পশ্চিম বাংলাতে যে সরকার এই মুহূর্তে আছে, তারা এগিয়ে যাবে, তারা নির্বাচনে জিতবে, এবং মানে বিরোধী যে শক্তিটা আছে আপনাদের, এই সরকারের এই মুহূর্তে সরকারের যারা বিরোধী শক্তি, তাদেরকে মূলত তারা জিতবে এবং তারা বিজয়ী হবে, এরকম টাইপের খবরগুলো এখানে বেশি প্রচলিত হয়। আর হচ্ছে যে নির্বা ভোট যে দেওয়ার যে খবরটা, সেটার ব্যাপারে আসলে আমাকে কিছুই বলতে হবে না। আপনারা যদি একটু বাংলাদেশি কিছু নিউজ ডকুমেন্টারি হয়েছে বিগত অনেক বছরে, একটু হয়তো আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, সেখানে যদি আপনারা দেখেন যে ওখানে এরকম ডকুমেন্টারি তৈরি হয়েছে যেখানে সীমান্ত দিয়ে হচ্ছে যে অবৈধভাবে মানে এমন জায়গা আছে যেখানে কোনো কাঁটাতার নেই। হ্যাঁ, তো কাঁটাতার নেই, তো সেই কাঁটাতার না থাকা জায়গা দিয়ে তারা খুব সহজেই ওপারে গিয়ে তারা ভোট দেয় প্রতি বছর। মানে প্রতি যখন নির্বাচন আসে তখনই তারা এই ভোট প্রদান করে এবং তারা অর্থ পেয়ে থাকে। সেই ব্যাপারে ডকুমেন্টারিও আছে, মানে বাংলাদেশের নিউজ চ্যানেলে ডকুমেন্টারি করেছে। তো সুতরাং আমার এখানে আমার এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এটা আহ প্রমাণিত, এটা প্রমাণিত সত্য, এটা প্রমাণিত হ্যাঁ, সত্য, তাই তো? প্রমাণিত সত্য, এবং সেটা সীমান্তবর্তী, মূলত ভারতের সাথে যে সীমান্তটা আছে বাংলাদেশের, সীমান্তবর্তী প্রতিটা গ্রাম এবং প্রতিটা বাংলাদেশের প্রতিটা গ্রাম এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী প্রতিটা গ্রামে যদি গিয়ে খোঁজ নেওয়া হয়, তাহলে দেখা যাবে যে এই ব্যাপারে সত্যতা, মানে সত্যতা অবশ্যই পাওয়া যাবে। কারণ এটা দুই 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 বাংলারই
যারা দেয় তারা জানে যে তারা এভাবে ভোট দেয় এবং এটা একটা সত্যি, কিন্তু সেটা জানি না কেন ওভাবে সামনে আসে না, সেটা আর কি। অর্থাৎ এবং এই ক্ষেত্রে অর্থাৎ আমার একটা ব্যক্তিগতই থাকবে যে আমার মনে হয় যে ভারত সরকারের উচিত অতি সত্বর তাদের সীমান্তটা আরো বেশি সিকিউর করা, যাতে এই টাইপের জিনিসগুলো যাতে না হয়। তো এটা আমার একটা নিজস্ব আবেদন আর কি ভারত সরকারের প্রতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই অনিন্দ্য ভৈরব আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দেওয়ার জন্য, এবং আপনার সাক্ষাৎকারে অনেক কিছু উঠে এলো, অনেক ছবি আমরা দেখতে পেলাম। আগামীতে আবারও আপনার সঙ্গে কথা হবে। নমস্কার জানবেন আনন্দন টিভি সকলের তরফ থেকে আপনাকে ধন্যবাদ এবং নমস্কার, এবং অবশ্যই অভিনন্দন। হ্যাঁ, সবাইকে নমস্কার এবং ভালো থাকবেন, ধন্যবাদ।